দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। শুক্রবার আলাদা দুটি আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। বাংলাদেশের উপর ৩৫% শুল্ক আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে দিন দরবার। আলোচনা চলছে ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে। শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আলোচনা অনুষ্ঠানে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি সরকারকে দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে সচল রাখার তাগিদ দেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার ফিরে পেলে সব সমস্যার সমাধান হবে, আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে মানুষ কাউকে ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা নেই। হাসিনা নিজ হাতে আওয়ামী লীগকে খুন করেছে বলে মন্তব্য করেন তিনি। কোনো মানুষকে ঠুস করে ঢুকে বলে আওয়ামী লীগের আগামী ১০০ বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে, খুন করেছে, সেই হত্যাকারী আছে শেখ হাসিনা। কারা জামানত হারিয়ে দেশ ছেড়ে পালাবে সেটা নির্বাচন হলেই বোঝা যাবে বলেও জানান শামসুজ্জামান দুদু। বাজেপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে যশোরের ঈদগাহ মোড়ে পথসভায় এই মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, ফ্যাসিবাদের বিচার সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। অভিযোগ করেন, গত ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে, কিন্তু এখন এনসিপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এর আগে দুপুরে যশোরের একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন করতে চান, তাহলে তাকেও জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করে হাসনাত। যশোরের পর খুলনায় রয়েছে এনসিপির পদযাত্রা। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফ্যাসিজমকে আবার রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বাদ জুমা বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কার্যালয় স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে ক্ষুব্ধ ইসলামীপন্থী দলগুলো। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চায় সরকার। ফিলিস্তিন, সিরিয়া, ভারতে মুসলমানদের উপর নির্যাতনের সময় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরিষ্কার করে বলি, আমরা দিল্লির গোলামি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামি করার জন্য। মানবাধিকার কমিশন স্থাপনের উদ্দেশ্য আপনার বাংলাদেশের সমকামিতার, আপনার সমকামিতার বীজ বপন করার নতুন ষড়যন্ত্র মাত্র। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথাও আপনাদের ইউনিয়ন নাই।
সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, রক্ত দিয়ে হলেও এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে। কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ হেফাজত ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব আমরা। এ সময় সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেয় হেফাজতে ইসলাম। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের পর টর্চার সেলে নিয়ে উপড়ে ফেলা হতো দাঁত ও নখ। বৈদ্যুতিক শকের পাশাপাশি মূলত 6টি পদ্ধতিতে নির্যাতন চালাতো আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুমের শিকার হয়ে অনেকে বন্দী ছিলেন একটানা 391 দিন। তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। গুমের পর এই টর্চার সেলে এনে নানা কায়দায় করা হতো নির্যাতন। প্রতিটি সেলেই ছিল সিসিটিভি ক্যামেরা, আর তা দিয়ে চলত সার্বক্ষণিক পর্যবেক্ষণ। নির্যাতনের কারণে শারীরিক মানসিক দীর্ঘমেয়াদী ট্রমার মধ্যে পড়তে হয় গুমের শিকার ব্যক্তিদের। বিভীষিকাময় সেসব দিনের কথা তুলে ধরেছেন গুম হওয়া 253 জন। গেল 4 জুন সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় তদন্ত কমিশন। নারীদের ওড়না সরিয়ে গ্রিলের সঙ্গে হাত বেঁধে রাখা হতো, গ্লাস দিয়ে উপড়ে ফেলা হতো দাঁত, রিভলভিং চেয়ারে বসিয়েও চলত নির্যাতন। কখনো কখনো বাঁশ ব্যবহার করে মারধর করতেন নির্যাতনকারীরা। চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে দেওয়া হতো বৈদ্যুতিক শক, মুখে কাপড় দিয়ে ঢালা হতো গরম পানি। যেভাবে বন্দীদেরকে নির্যাতন করা হতো এবং তাদেরকে বন্দি করে রাখা হতো, এইটা খুবই বিভৎস এবং এটা অলরেডি আপনার বন্দীদের মুখ থেকে এই জবানবন্দিগুলো এসছে। এরপর জনসম্মুখে হাজিরের সময় নির্যাতনের চিহ্ন গোপনের কোনো চেষ্টাই বাদ দেয়নি গুমে জড়িতরা। এই যে গুমের সংস্কৃতি, এইটা কিন্তু একটা মানে ভয়াবহ আকারে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসাবে গড়ে উঠেছিল। তৎকালীন সরকার এবং সরকারের নিয়ন্ত্রণাধীন যেই বাহিনীগুলো ছিল, তারা কিন্তু এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন পর্যন্ত 1850 অভিযোগ পেয়েছে তদন্ত কমিশন। এর মধ্যে 1350 অভিযোগ যাচাই শেষে তৈরি করা হয়েছে প্রতিবেদন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি বাড়ানোর আশ্বাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনায় শুল্কের ক্ষেত্রে ন্যায্যতা ও পরিবেশ যেন বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক থাকে তাতে জোর দেওয়া হয়েছে। এ সময় উভয় পক্ষ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় বৈঠক শেষে সব জানানো হয়। ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন ক্রিয়ার। বৈঠকে বাণিজ্য এবং চলমান শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পরে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বাংলাদেশ সময় রাত 9টায় আবারও শুল্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। চূড়ান্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই আয়োজন। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে কুয়েটের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানের ছবি ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল। কয়েকদিন এসে বলছে যে আপনার ছেলের গুলি করেছে। ওই অবস্থা ছুটে এসে দেখি মানে গাড়ির সামনে পড়ে আছে, তুলে মানে এমন জায়গাটা যেটা দৌড় মেরে পালাবে, গাড়িটা একেবারে ড্রেনের গায়ের পাশে ওয়াল। ফেনীর মোহরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানিতে এখন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
3 উপজেলার 106টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফুলগাজীতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরশুরাম ও ফুলগাজীর 21টি স্থানের ভাঙা বাঁধ দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। অনেক জায়গা থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে আছে ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত, তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। চারদিকে থই থই পানির মধ্যে উঁচু জায়গায় যারা আশ্রয় নিয়েছেন তারাও দিন পার করছেন পোকামাকড় আর সাপের আতঙ্কে। পানি হালকা একটু কমছে, বাড়ি থেকে যাদের একটু উপরে আছে তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমেনি তারা এখন আশ্রয়কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। 3 দিন পর্যন্ত এভাবে পানিবদ্ধ হয়ে এভাবে আছি। প্রায় 15-20 পরিবারে এই ছাদে উঠছি আমরা। তো এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, তার পানির কোনো ব্যবস্থা নাই। পানিবন্দী এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার এবং ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনো বন্ধ হয়ে যায়নি, মানুষজন এখনো নিরাপদে আছে। তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে পানির তোরে বাঁধের ভাঙা অংশ মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট। আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা 7,340 কোটি টাকার প্রকল্প দাখিল করছি। বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণ চান দুর্গত এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। কাঁচা মরিচের কেজিতে দাম বেড়েছে 300 টাকার মতো। এছাড়া বেশ কিছু সবজির কেজিতে বাড়তি 5 থেকে 10 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। তবে স্থিতিশীল আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম। কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক জায়গায় ডুবে গেছে ফসলের ক্ষেত। এতে যোগান কমেছে শাকসবজি ও অন্যান্য কৃষি পণ্যের। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। খুচরায় কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকায়। কিছুদিন আগেও যাচ্ছিল 80 থেকে 120 টাকা। কাঁচামরিচ গেল সপ্তাহে ছিল 80 টাকা, 100 টাকা বৃষ্টির কারণে এই সপ্তাহে 320 টাকা। আর বেগুন ছিল 80 টাকা কেজি, এই সপ্তাহে বেগুন হচ্ছে 160 টাকা কেজি। পত্রিকায় দেখলাম কেজি 200 থেকে 300 টাকা, কিন্তু বাজারে এসে কিনলাম 400 টাকা করে। যেখানে আগে কিনতে হতো হাফ কেজি, এখন আজকে কিনলাম মাত্র 250 গ্রাম। সবজির মধ্যে করলার কেজি উঠেছে 100 থেকে 160 টাকায়, পটলের কেজি 70 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। প্রায় সব সবজির কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি। টমেটো বেচা আছে আমরা 150, আরেকটা আছে 200 দেশি টক টমেটোটা। যেখান থেকে কিনে নিয়ে আসে সেখানে যদি কন্ট্রোলিং না থাকে তাহলে এদেরও তো বেশি দিয়ে কিনে নিয়ে আসে, আর বেশি দিয়ে কিনে নিয়ে আসলে তো এদের তো কিছু প্রফিট করেই বিক্রি করতে হবে আর কি। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ফার্মের মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজিতে। 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার মুরগি আপনার 165 থেকে 70 টাকা, লাল মুরগি 300 টাকা, আর সোনালী আমরা 300-310 টাকা। গ্যাসের সাথে থেকে আজ থেকে 15-20 টাকা বাড়তি। শাকসবজির দাম বাড়লেও পেঁয়াজ, রসুন এবং আলুর দাম স্থির। 55 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজিতে। 25 থেকে 30 টাকা কেজিতে স্থির আলুর দাম। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানার আগুনে পুড়ে গেছে বিপুল পণ্য। কয়েক কোটি টাকা ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস জানায়, বেলা 3টার দিকে ইপিজেডের জায়ান্ট অ্যাক্সেসরিজের একটি ফোম তৈরির কারখানায় আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মীরা। 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমরা যখন বাইরে আসছিলাম, গাড়ি লোড দিতেছি, তখন দেখতেছি এই দিক থেকে আগুন আসতেছে। আমরা আগুন নিভাইতে মাত্র দৌড়ে চলে আসছে, আগুনে আর দেওয়া দিতেছে না। হিউজ, আনকাউন্টেবল, পুরো সব শেষ।
আমরা রাস্তা থেকে দেখেছি পুরোটা অন্ধকার, এত ধোঁয়া হয়ে গেছে, উপর দিকে পুরো অন্ধকার। আমাদের বেগ পেতে হয়েছে শেডগুলোর জন্য। শেডগুলো যখন আগুন লাগছে শেডগুলো ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণে আমরা যখন পানি দিই, পানির শেডের উপর দিয়ে টিনের উপর দিয়ে পানিটা চলে যায়, নিচে পানি পৌঁছাতে দেরি হয়, এই জন্য আমাদের বেগ পেতে হয়েছে। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ সন্তান সহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গৃহকর্তা রিপন, তার স্ত্রী চাঁদনী এবং তাদের 3 সন্তান রোকন, তামিম এবং 1 বছরের মেয়ে আয়েশা। স্বজনরা জানান, দগ্ধ রিপন পেশায় ভ্যান চালক। পরিবারের সাথে তিনি সূত্রাপুরের কাগজি টোলার একটি 5তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন। রাত 3:30টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালটির আবাসিক সার্জন জানান, দগ্ধদের মধ্যে রিপনের শরীরের 60, চাঁদনীর 45, রোকনের 60, তামিমের 42 ও শিশু আয়েশার 43% পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই আসে আমাদের কাছে দগ্ধ হয়ে, যেটাকে আমরা ফ্লেম বার্ন বলি, আগুনে পুড়ে গিয়ে, এবং সাথে প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যায় এবং শ্বাসনালীর জখমটা গুরুতর হয়। প্রত্যেকেরই লাইফ রিস্ক আছে এই মুহূর্তে। স্বাধীনভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে শুধু জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে কেন্দ্রীয় ব্যাংক। এতে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করা যাবে। বিষয়টি ইতিবাচক হলেও সঠিক বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। দেশের আর্থিক খাতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আর্থিক খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। রাখা হবে না কোনো আমলা। গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণে জাতীয় সংসদের অনুমতি লাগবে। এই রকম বিভিন্ন বিষয় যুক্ত করে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 2025-এর খসড়া পর্যালোচনার জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ হবে। গতানুগতিক প্রতিষ্ঠান আর সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার করা কিন্তু অনেক ডিফিকাল্ট। যারা ওই প্রভাব বিস্তার করতে চায় তাদেরকেও অনেক বেশি কাঠখড় পুড়ে প্রভাব বিস্তার করতে হবে, যেটা অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরে আমলাদের সরাসরি অংশগ্রহণ ছিল। এতে আর্থিক খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খর্ব হয়েছে। এমন পরিস্থিতিতে সাংবিধানিক মর্যাদা সময় উপযোগী সিদ্ধান্ত। মনিটারি পলিসিটা যাতে স্বাধীনভাবে তৈরি করা এবং স্বাধীনভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, সেই পূর্ণাঙ্গ ক্ষমতা যাতে কেন্দ্রীয় ব্যাংকের খাতে উপর আসে। তো সব মিলিয়ে আমি মনে করি এটি সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পর নির্বাচন কমিশনের মতো রাজনৈতিক হস্তক্ষেপ যেন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে না ঘটে, সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।